দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে অনলাইন পাঠদান কর্মসূচিতে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। এখন তোমাদের জীববিজ্ঞান ক্লাসটি নেওয়া হচ্ছে। উপস্থাপনায় আছি তোমাদের রাবেয়া ম্যাডাম। তোমাদের জীববিজ্ঞান বইয়ের ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ, আজকে এই অধ্যায়ের উপর তৃতীয় ক্লাস নেওয়া হচ্ছে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে জীবের আন্তনির্ভরশীলতা ও পরিবেশের ভারসাম্যতা। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। আমি চেষ্টা করেছি এই জীবের যে আন্তনির্ভরশীলতা এই বিষয়গুলো খুব সহজভাবে উপস্থাপন করার। কিছু প্রয়োজনীয় ডেফিনিশন, কিছু উদাহরণ ছবিসহ উপস্থাপন করেছি। এগুলো সবগুলোই বা সব তথ্যগুলো খাতায় লিপিবদ্ধ করে ফেলবেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্বভোজী অর্থাৎ অটোট্রফিক, পরভোজী হেটেরোট্রফিক, মিথস্ক্রিয়া বা সিম্বায়োসিস, আন্তনির্ভরশীলতা, মিউচুয়ালিজম, কমেন্সালিজম, শ্বসন, প্রতিযোগিতা বা কম্পিটিশন, অ্যান্টিবায়োসিস। এই টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। টপিকগুলো সুন্দর করে খাতায় লিখে ফেলো। খাতায় লেখার পূর্বে অবশ্যই খাতার টপ সাইডে আজকের তারিখ এবং অধ্যায়ের নাম জীবের পরিবেশ লিখতে কিন্তু ভুলবে না। তাহলে চলো আমরা আজকের পড়া শুরু করি। প্রথমে আমরা জানব স্বভোজী এবং পরভোজী কি। স্বভোজী বা অটোট্রফিক, এই সকল জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। আমরা জানি এই পৃথিবীতে স্বভোজী আছে একমাত্র উদ্ভিদ। উদ্ভিদের ক্লোরোফিল উপাদান থাকার কারণে সে সহজেই কোষে প্রয়োজনীয় উপাদানের সাহায্যে এবং সূর্যের আলো, পানি এবং কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে খাদ্য অর্থাৎ শর্করা তৈরি করতে পারে। কিন্তু দেখো, সে খাদ্য তৈরি করতে পারে কিন্তু পরিবেশের কিছু উপাদানের সাহায্যে। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য যে শক্তি পায় সেটা আসে সূর্য থেকে। প্রয়োজনীয় পানির সাহায্যে সে খাদ্য তৈরি করে। এই খাদ্য তৈরির জন্য আরেকটা যে ইম্পর্টেন্ট উপাদান, সেটার জন্য কিন্তু উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। সেটা কি বলতো? সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ আমাদের শ্বসনের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় সেই কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ গ্রহণ করে তার খাদ্য তৈরি করে। অর্থাৎ সে স্বভোজী কিন্তু প্রয়োজনীয় উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। তাহলে দেখো, এখানে একটা নির্ভরশীলতার চিত্র আমরা পেলাম। আবার আমাদের শ্বসন প্রক্রিয়া কন্টিনিউ করার জন্য আমরা অক্সিজেনের উপর ডিপেন্ডেবল। সেই অক্সিজেন তৈরি হয় উদ্ভিদ খাদ্য তৈরির সময় যে উপজাত হিসেবে এক্সট্রা উপাদান নির্গত করে, সেটা হচ্ছে অক্সিজেন। সেই অক্সিজেন আমাদের শ্বসন অর্থাৎ বেঁচে থাকার জন্য প্রয়োজন। অর্থাৎ আমরা প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভরশীল। এবার আসি পরভোজী বা হেটেরোট্রফিক। হেটেরোট্রফিক মানে হচ্ছে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। অর্থাৎ পৃথিবীর সকল প্রাণীকুল হচ্ছে হেটেরোট্রফিক। যেমন ধরো গরু, তার প্রধান খাদ্য কি? ঘাস। অর্থাৎ সে খাদ্যের জন্য উৎপাদক বা স্বভোজী বা অটোট্রফিকের উপর ডিপেন্ডেবল। আবার গরুর কাছ থেকে আমরা কি পাই? দুধ পাই। তার মানে মানুষ অর্থাৎ মানব প্রজাতি খাদ্যের জন্য অন্য একটি প্রজাতির উপর নির্ভরশীল। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম? প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল, আবার একটি প্রজাতির প্রাণী অন্য একটি প্রজাতির উপর নির্ভরশীল। অর্থাৎ দেখো, স্বভোজী বলি পরভোজী বলি, আমরা একে অন্যের উপর নির্ভরশীল। আমরা কেউই স্বয়ংসম্পূর্ণ নয়। অর্থাৎ এই নির্ভরশীলতা, নিজেদের মধ্যে যে একটা সম্পর্ক, এই সম্পর্ককে বলা হয় মিথস্ক্রিয়া বা সিম্বায়োসিস। এই শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে। এর অর্থ হচ্ছে উইথ লিভিং, অর্থাৎ জীবের সহ অবস্থান। দুটি ভিন্ন জীবের মধ্যে সহাবস্থানের ফলে যে সম্পর্ক ও আন্তনির্ভরশীলতা সৃষ্টি হয় তাকে মিথস্ক্রিয়া বা সিম্বায়োসিস বলে।
আর সম্পর্কযুক্ত জীবগুলোকে বলা হয় সিম্বায়ন্টস। মিথস্ক্রিয়া বা সিম্বায়োসিসের এই সম্পর্ক পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে, অর্থাৎ সম্পর্ক ভালো হতে পারে আবার খারাপও হতে পারে। পজিটিভ নেগেটিভ এই আন্তনির্ভরশীলতা কি? পজিটিভ নির্ভরশীলতা হচ্ছে যখন, অর্থাৎ যে সম্পর্কে দুইটি জীবই উপকৃত হয়, অর্থাৎ যেখানে কেউ ক্ষতিগ্রস্ত হয় না। অন্যদিকে নেগেটিভ আন্তনির্ভরশীলতা হচ্ছে যেখানে যে কোনো একটি জীবের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে আসি পজিটিভ আন্তনির্ভরশীলতা বা পজিটিভ মিথস্ক্রিয়াটা কি। পজিটিভ মিথস্ক্রিয়ার মধ্যে প্রথম যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে মিউচুয়ালিজম। মিউচুয়ালিজম কি? যে আন্তঃসম্পর্কে সহাবস্থানকারী উভয় জীব উপকৃত হয় তাকে মিউচুয়ালিজম বলে। অর্থাৎ দুই পক্ষ, অর্থাৎ দুই পক্ষে অর্থাৎ দুই প্রজাতি বা দুটি জীবই উপকৃত হবে। যেমন মৌমাছি বা বিভিন্ন প্রজাতির পোকামাকড়, প্রজাপতি কি করে? ফুলের মধু আহরণ করে, ফুলে ফুলে উড়ে বেড়ায়। লক্ষ্য করো, এখানে দুই ধরনের জীব রয়েছে, একটা হচ্ছে উদ্ভিদ, একটা হচ্ছে প্রাণী। এখন কথা হচ্ছে কে কিভাবে উপকৃত হয়। এই সকল এই যে মৌমাছি, প্রজাপতি, এরা কিন্তু ফুলের মধু আহরণ করার জন্য ফুলে ফুলে উড়ে বেড়ায়, এতে উপকৃত হচ্ছে কে? এসব পোকামাকড়। অন্যদিকে এর ফলে ফুলের মধ্যে পরাগায়ন ঘটে, অর্থাৎ তাদের শরীরে কিছু পরাগরেণু লেগে যায় যার মাধ্যমে তারা পরাগায়নে সাহায্য করে। এতে বোঝা যাচ্ছে দুই পক্ষই উপকৃত হচ্ছে। তাহলে মিউচুয়ালিজমের এটি একটি উদাহরণ। আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে লাইকেন। লাইকেন হচ্ছে শৈবাল ও ছত্রাকের সহাবস্থান। আমি আবার বলছি, লাইকেন মানে হচ্ছে শৈবাল ও ছত্রাকের সহাবস্থান। এটি হচ্ছে এক প্রকারের উদ্ভিদ যেখানে শৈবাল ও ছত্রাক একসাথে থাকে। সেটা কিভাবে সম্ভব? আমি একটা লাইকেনের ছবি দেখাই। এটি হচ্ছে একটি লাইকেন যেখানে শৈবাল ও ছত্রাক সহাবস্থানের মাধ্যমে একটি গঠন তৈরি করে, যেটাকে বলা হচ্ছে লাইকেন। এখানে কে কিভাবে উপকৃত হয়? মূলত ছত্রাকের অভ্যন্তরে শৈবাল বসবাস করে, তার মানে ছত্রাক হচ্ছে শৈবালের জন্য একটা শেল্টার। আবার শৈবাল থেকে ছত্রাক খাদ্য গ্রহণ করে, তার মানে ছত্রাক এখানে উপকৃত হচ্ছে কিভাবে? শৈবাল থেকে খাদ্য গ্রহণ করে। অর্থাৎ তার মানে বোঝা যাচ্ছে এখানে ছত্রাকও উপকৃত হচ্ছে, শৈবালও উপকৃত হচ্ছে। এই সম্পর্কটা হচ্ছে মিউচুয়ালিজম। আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ও শিম জাতীয় উদ্ভিদের মধ্যে সম্পর্ক। এই সম্পর্কটা কেমন? শিম জাতীয় উদ্ভিদ অর্থাৎ লিগিউমিনাস পর্বের যে উদ্ভিদগুলো রয়েছে, এই সকল উদ্ভিদ মূলত এই উদ্ভিদের মূলে গঠনটা দেখতে অনেকটা এরকম। মূলত মূলে কিছু গোলাকার ছোট ছোট গুটিন্নে অংশ দেখা যায়, এদেরকে বলা হয় নোডিউল। কি বলে? নোডিউল। এই নোডিউলের অভ্যন্তরে কিছু ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াগুলোর নাম কি? রাইজোবিয়াম। মূলত ওই ব্যাকটেরিয়া এবং শিম জাতীয় উদ্ভিদের সম্পর্ককে বলা হচ্ছে মিউচুয়ালিজম। এখন প্রশ্ন হচ্ছে, ব্যাকটেরিয়া এবং উদ্ভিদ কিভাবে সহাবস্থানে থাকতে পারে বা কে কিভাবে উপকৃত হয়? চলো জেনে নিই। নডিউল অর্থাৎ মূলে যে ছোট ছোট গুটি গুটি গঠন দেখালাম, সেই নডিউলের মধ্যে থাকে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া মূলত বায়ু থেকে নাইট্রোজেন গ্যাসকে সংবন্ধন করে। সংবন্ধন মানে কি? বায়ু থেকে নাইট্রোজেন গ্যাস গ্রহণ করে অ্যামোনিয়ায় রূপান্তর করে এবং শিম গাছকে সরবরাহ করে। আমরা জানি গাছ আয়ন বা পানি বা খনিজ লবণ এভাবেই গাছ মূলের সাহায্যে গ্রহণ করে। তার মানে এই অ্যামোনিয়া তারা সরবরাহ পাচ্ছে কোথা থেকে? ব্যাকটেরিয়া থেকে, যেটা তাদের খুব প্রয়োজনীয় একটি উপাদান। অন্যদিকে ব্যাকটেরিয়া কিভাবে লাভবান হয়? উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে শর্করা তৈরি করে, সেখান থেকে কিছু খাদ্য ব্যাকটেরিয়া নিজের জন্য গ্রহণ করে। আমরা যদি চিত্র সহকারে একটু বোঝানোর চেষ্টা করি, লিগিউম অর্থাৎ শিম জাতীয় উদ্ভিদের মূলে অবস্থিত
যে অংশটি সেটা হচ্ছে নডিউল, আর এই নডিউলের অভ্যন্তরে থাকে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। মূলত এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বায়ু থেকে নাইট্রোজেন গ্যাস গ্রহণ করে এবং এই নাইট্রোজেন গ্যাসকে পরবর্তীতে রাইজোবিয়াম অ্যামোনিয়ায় রূপান্তর করে। এই অ্যামোনিয়া মূলত উদ্ভিদ তার খাবার হিসাবে মূলের সাহায্যে বা মাটি থেকে অর্থাৎ নডিউল থেকে প্রয়োজনীয় অ্যামোনিয়া শিম গাছ গ্রহণ করে। তার মানে উদ্ভিদ এখানে উপকৃত হচ্ছে। অন্যদিকে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি করছে, খাদ্যের নাম কি? শর্করা। সেই শর্করা ব্যাকটেরিয়া তার খাদ্য হিসেবে উদ্ভিদ থেকে গ্রহণ করছে। তার মানে এখানে ব্যাকটেরিয়া উপকৃত হচ্ছে। তার মানে বলা যাচ্ছে এখানে উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া উভয় জীব উপকৃত হয়েছে, অর্থাৎ তাদের এই সম্পর্ককে আমরা বলতে পারি মিউচুয়ালিজম। ইজ ইট ক্লিয়ার? এবার আসি আরেক ধরনের পজিটিভ আন্তনির্ভরশীলতা, যেখানে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। সেটা কি? কমেন্সালিজম। কমেন্সালিজম হচ্ছে যে আন্তঃসম্পর্কে সহাবস্থানকারী জীবদ্বয়ের মধ্যে যে কোনো একটি জীব উপকৃত হয় এবং অন্য সদস্য উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হয় না, তাকে কমেন্সালিজম বলে। যেমন পরাশ্রয়ী উদ্ভিদ। পরাশ্রয়ী উদ্ভিদ আবার কি? এটাকে এপিফাইটও বলা হয়। কি বলে? এপিফাইট। পরাশ্রয়ী উদ্ভিদ হচ্ছে যে সকল উদ্ভিদ মাটির সাথে সরাসরি সম্পৃক্ত না হয়ে অন্য গাছের পৃষ্ঠের উপর বৃদ্ধি পায় এবং বায়ু থেকে খাদ্য সংগ্রহ করে। তো সিম্পল কথায় যে সকল গাছ বা যে সকল উদ্ভিদ অন্য গাছের উপর জন্মায় কিন্তু কোনো রকম খাদ্য তারা কিন্তু উদ্ভিদ থেকে নেয় না, তারা হচ্ছে বায়ু থেকে খাদ্য সংগ্রহ করে, অর্থাৎ তারা আশ্রয়দাতার কোনো ক্ষতি করে না, কিন্তু তাদের এই সম্পর্কটাই হচ্ছে কমেন্সালিজম। চলো উদাহরণ সমেত একটু আলোচনা করলে তোমরা সহজে বুঝতে পারবে। যেমন রোহিণী উদ্ভিদ। এই রোহিণী উদ্ভিদটা তোমরা দেখতেই পাচ্ছ, এরা মূলত কোনো কাষ্ঠল উদ্ভিদের পৃষ্ঠে বসবাস করে। লক্ষ্য করো এই উদ্ভিদের পাতা আছে, আবার মূলও আছে, যেটাকে বায়বীয় মূল আছে। তোমরা হয়তো ভাবতে পারো এই মূলের সাহায্যে হয়তো আশ্রয়দাতার অভ্যন্তর থেকে তারা খাদ্য শুষে নেয়। না, এরা খাদ্যের জন্য বায়ুর উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ বায়ু থেকে এরা খাদ্য সংগ্রহ করে, অর্থাৎ এরা আশ্রয়দাতা উদ্ভিদের উপর কোনো ক্ষতি করে না। তার মানে যেহেতু এখানে তাহলে কি উপকৃত হচ্ছে? শুধু রোহিণী উদ্ভিদ, অর্থাৎ পরাশ্রয়ী যে উদ্ভিদটি সেটি উপকৃত হচ্ছে, কারণ সে একটা শেল্টার পাচ্ছে, কিন্তু অন্য উদ্ভিদের কোনো ক্ষতি সাধন করছে না। অর্থাৎ এই সম্পর্কটাকে কি বলতে পারি আমরা? কমেন্সালিজম। আরেকটা উদাহরণ দিই, এটা একদম কমন। তোমরা দেখবে তৃণভোজী প্রাণী, গরু, মহিষ, এরা যখন মাঠে বিচরণ করে, লক্ষ্য করো অনেকগুলো পাখি বা অনেক সময় দেখা যায় এদের চারপাশে সবসময় পাখি ওঠে। বলতে পারো কেন? কারণ এই তৃণভোজী প্রাণীগুলো যখন ঘাস খায় তখন ঘাসে থাকা ছোট ছোট পোকামাকড়গুলো এদিক ওদিক ছোটাছুটি করে, তখন ওই যারা পতঙ্গ খায়, যেহেতু ছোট ছোট পাখিরা পতঙ্গ ছোট ছোট পোকামাকড় খায়, তাদের জন্য পোকামাকড়গুলো ধরা খুব সহজ হয়। এতে উপকৃত কে হচ্ছে? পাখি। তারা সহজেই ছোট ছোট পোকামাকড় পতঙ্গগুলো খেতে পারছে। আবার অনেক সময় দেখবে বিভিন্ন এইসব তৃণভোজী প্রাণীর উপরে পাখি বসে থাকে দেহের উপরে, কারণ ওদের দেহে কিছু প্যারাসাইট থাকে, এরা এই প্যারাসাইটগুলো খেয়ে থাকে। তার মানে এখানে সম্পূর্ণ কে উপকৃত হচ্ছে? পাখি। কিন্তু অন্য একটি জীব অর্থাৎ তৃণভোজী প্রাণী যেটা গরু বা মহিষ, ওরা কিন্তু কোনো রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি দাঁড়ালো? কমেন্সালিজম। আরেকটা সম্পর্ক দেখে, তোমরা জানো পাখি বাসা বাঁধে কোথায়? গাছের ডালে, অর্থাৎ বার্ড নেস্ট যেটাকে আমরা বলি। এক্ষেত্রে পাখি উদ্ভিদ দ্বারা উপকৃত হচ্ছে, কিন্তু উদ্ভিদের কোনো রকম ক্ষতি হচ্ছে না। এই সম্পর্কটাকে আমরা বলতে পারি কমেন্সালিজম। এক কথায় একজন উপকৃত হবে এবং অন্যজন কোনো রকম ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে মিউচুয়ালিজম এবং কমেন্সালিজম হচ্ছে পজিটিভ আন্তনির্ভরশীলতা, অর্থাৎ এখানে কেউ কোনো ক্ষতিগ্রস্ত হবে না। যে সম্পর্কে কোনো জীব ক্ষতিগ্রস্ত হয় না তাকে আমরা বলি পজিটিভ ইন্টারেকশন। এবার আমরা যাই
ঋণাত্মক আন্তঃনির্ভরশীলতা, অর্থাৎ যেখানে জীবের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। সেটা কিরকম? শোষণ, এক্সপ্লয়টেশন বা এক্সপ্লয়টেশন। এখানে EXPLOY, এটা একটু ঠিক করে নিও, এটা হবে শোষণ, এক্সপ্লয়টেশন। যে আন্তঃসম্পর্কে সহাবস্থানকারী একটি জীব অন্য জীবের অধিকারকে ভোগ করে, তার ক্ষতি করে, তাকে এক্সপ্লয়টেশন বলে। অর্থাৎ একটি জীব অন্য জীবের ক্ষতি করবে, যেমন পরজীবী উদ্ভিদ। পরজীবী উদ্ভিদ কি? যে সকল উদ্ভিদ পোষক দেহের অবস্থান করে খাদ্য গ্রহণ করে এবং ক্ষতি সাধন করে, তাকে পরজীবী উদ্ভিদ বলে। দেখো, পরাশ্রয়ী উদ্ভিদ কি? তারা আশ্রয়দাতায় থাকে, কিন্তু আশ্রয়দাতার কোনো ক্ষতি করে না। কিন্তু পরজীবী উদ্ভিদ পোষক দেহে অবস্থান করে, আশ্রয় নেয়, প্লাস সেই আশ্রয়দাতার ক্ষতি করে। এই ধরনের পরজীবী উদ্ভিদগুলোর মধ্যে দেখা যায় এক্সপ্লয়টেশন বা শোষণ আন্তঃসম্পর্ক। যেমন স্বর্ণলতা, অর্থাৎ এটি একটি লতানো উদ্ভিদ। এই উদ্ভিদটার ছবি লক্ষ্য করো। এই স্বর্ণলতা উদ্ভিদ মূলত যে কোনো গাছকে তারা অবলম্বন করে বাড়ে, অর্থাৎ আশ্রয়দাতার ছাড়া তারা বাঁচে না। কারণ এই স্বর্ণলতা উদ্ভিদের দেহে এক ধরনের চোষক অঙ্গ রয়েছে, যার সাহায্যে সে প্রয়োজনীয় নিউট্রিশন, খাদ্য সেই আশ্রয়দাতার উদ্ভিদের দেহ থেকে সংগ্রহ করে। অর্থাৎ এখানে উপকৃত হচ্ছে কে? স্বর্ণলতা, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কে? আশ্রয়দাতা। তার কারণ হচ্ছে স্বর্ণলতা উদ্ভিদের দেহে যে চোষক অঙ্গ থাকে, যেটাকে আমরা হস্টোরিয়া বলি, এটাকে আবার বলছি হস্টোরিয়া। এই ইনফরমেশনটা মাথায় রাখবে, এটা মাঝে মাঝে তোমাদের পরীক্ষার MCQতে আসে যে হস্টোরিয়া কোথায় থাকে বা স্বর্ণলতার চোষক অঙ্গের নাম কি, সেটা হচ্ছে হস্টোরিয়া। এই হস্টোরিয়ার কারণে, উপস্থিতির কারণে তারা আশ্রয়দাতার কাছ থেকে প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে। এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে আশ্রয়দাতা, মানে পোষক দেহ। প্রাণীকুলের ভেতরে একটা উদাহরণ দেই, যেমন মশা এবং মানুষ। মশা কি? শোষক। তারা চোষক অঙ্গ দিয়ে মানব দেহ থেকে রক্ত চুষে নেয়, এবং কে ক্ষতিগ্রস্ত হয়? মানুষ। আর উপকৃত হচ্ছে কে? মশা। তার মানে মশা আর মানুষের মধ্যে যে সম্পর্ক, সেটা নেগেটিভ, একটা নেগেটিভ ইন্টারাকশন, যেটাকে আমরা বলছি এক্সপ্লয়টেশন। অর্থাৎ এক পক্ষ উপকৃত হবে এবং অন্য পক্ষ খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেকেন্ড ওয়ান, প্রতিযোগিতা বা কম্পিটিশন। এটাও হচ্ছে একটা নেগেটিভ ইন্টারাকশন, অর্থাৎ এখানেও যে কোনো একজন ক্ষতিগ্রস্ত হবে। প্রতিযোগিতা বা কম্পিটিশন কি? এই প্রাণীকুলে টিকে থাকার জন্য প্রতিযোগিতা খুবই প্রয়োজন। মূলত এই ধরনের আন্তঃসম্পর্কে সহ অবস্থানকারী জীবদ্বয় একই স্থানে একই সময় টিকে থাকার জন্য তারা আলো, বাতাস, পানি এবং খাদ্যের জন্য একটি জীব অন্য জীবের সাথে লড়াই করে। মূলত এই প্রতিযোগিতায় কি হয়? যে সকল জীব বৈশিষ্ট্য সুবিধাজনক, অর্থাৎ যারা হেলদি, যাদের অভিযোজন ক্ষমতা ভালো, তারা টিকে থাকে। আর যারা দুর্বল, মূলত তারা টিকে থাকতে বাধাপ্রাপ্ত হয় এবং একটা সময় দেখা যায় এরা ওই স্থান থেকে বিতাড়িত হয় অথবা এদের বিলুপ্ত ঘটে। অর্থাৎ এটা অনেকটা বলা যায় দুর্বলের উপর সবলের অত্যাচার। অর্থাৎ যারা সবল, যাদের ক্যাপাবিলিটি আছে, তারাই মূলত টিকে থাকে, এবং যারা পারে না, যারা অভিযোজন ক্ষমতা নেই, তারা গ্র্যাজুয়ালি বিলুপ্ত বা এক্সটিংক্ট হয়ে যায়। এই প্রতিযোগিতা হয়ে থাকে একই প্রজাতির মধ্যে। যেমন মনে করো, যারা তোমরা অনেক সময় ডিসকভারি চ্যানেল দেখে থাকো, আমি লক্ষ্য করেছো একই প্রজাতি, যেমন মনে করো হায়না, দুটা হায়নার ভিতর যদি একটা খাবার নিয়ে টানা হেঁচড়া হয়, তাদের মধ্যে প্রতিযোগিতা, যে শক্তিশালী সেই খাবারটা পাবে। অর্থাৎ তাদের মধ্যে যে এই সম্পর্ক, সেটাকে বলা হচ্ছে কম্পিটিশন। আর ভিন্ন প্রজাতি মানে হতে পারে হায়না বা বাঘ, খাবার কিন্তু একটাই, যার শক্তি বেশি সেই খাবারটা খেতে পারবে। অর্থাৎ খাদ্যের জন্য লড়াই, সেটা হচ্ছে টিকে থাকার লড়াই। এই ধরনের সম্পর্ককে বলা হয় কম্পিটিশন, এবং এটা নেগেটিভ ইন্টারাকশন।
এই যে এক্সপ্লয়টেশন বললাম, কম্পিটিশন বললাম, মিউচুয়ালিজম বললাম, কমেন্সালিজম বললাম, এই সবগুলোই কিন্তু এর আন্তনির্ভরশীলতা। এই জীবের আন্তনির্ভরশীলতা কেউ পজিটিভ, কেউ নেগেটিভ। এখন ম্যাম তোমাদের সামনে 3টা ডায়াগ্রাম উপস্থাপন করছি, তোমরাই বলো কোনটি কোন আন্তনির্ভরশীলতা। যেমন ধরো প্রথম চিত্রটা লক্ষ্য করো, মৌমাছি এবং একটি ফুলের মধ্যে সম্পর্ক, এবং এখানে 2টা পজিটিভ চিহ্ন দেওয়া আছে। সেকেন্ড ডায়াগ্রামে দেখছি একটা বড় মাছ এবং একটি ছোট মাছ, দেখা যাচ্ছে একটা পজিটিভ, একটা নীল, অর্থাৎ এখানে কেউ উপকৃত হয়নি এরকমটাই বোঝানো হচ্ছে, কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, কেউ উপকৃত হয়নি, এরকমটা বোঝাচ্ছে। থার্ড ওয়ান হচ্ছে একটা প্যারাসাইট এবং একটা মানুষ, এবং এখানে একটা পজিটিভ, একটা নেগেটিভ। এখন তোমরাই বলো কোন ছবিটি কোন আন্তনির্ভরশীলতা নির্দেশ করছে। যেমন প্রথমটি 2টাই পজিটিভ, অর্থাৎ দুজনেই উপকৃত হলো, তার মানে এটা মিউচুয়ালিজম, পারলে রাইট। সেকেন্ড ওয়ান হচ্ছে ছোট মাছ, অর্থাৎ ছোট মাছ বড় মাছের উপর ডিপেন্ডেবল। সেটা কিরকম? বড় মাছের যে বললাম মাঝে মাঝে মাছের গায়ে কিছু প্যারাসাইট জমে থাকে, সেটা সে খাদ্য হিসেবে গ্রহণ করে, অর্থাৎ এখানে ছোট মাছ খাদ্য পাচ্ছে, সেটা তার পজিটিভ এবং সে উপকৃত হচ্ছে, কিন্তু বড় মাছের কোনো উপকৃত হয়নি, ক্ষতিগ্রস্ত হয়নি। এই ধরনের সম্পর্কে কি বলি? যেহেতু একটা জীব এখানে উপকৃত হয়েছে, এই ধরনের সম্পর্ককে আমরা বলি কমেন্সালিজম। থার্ড ওয়ান, প্যারাসাইট হিসেবে এখানে আছে একটি মশা উদ্ভিদ, একটা মানুষ, সেই মশার মানুষের মধ্যে সম্পর্কটা কি? সেটা হচ্ছে নেগেটিভ। এখানে মশা রক্ত শুষে নেয়, সেই হিসেবে সে উপকৃত হচ্ছে এবং মানুষ এখানে ক্ষতিগ্রস্ত। তার মানে এই ধরনের, যখন এক পক্ষ উপকৃত হবে অন্য পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, এই ধরনের আন্তনির্ভরশীলতাকে কি বলে? এক্সপ্লয়টেশন। অনেকে এটাকে তোমার প্যারাসাইটিজমও বলে থাকে। আরেক ধরনের আন্তনির্ভরশীলতা এবার বলি, সেটা হচ্ছে অ্যান্টিবায়োসিস। অ্যান্টিবায়োসিস কি? কোনো জীব কর্তৃক সৃষ্ট জৈব রাসায়নিক উপাদানের কারণে যদি অন্য একটি জীবের বৃদ্ধি বা বিকাশ বাধাপ্রাপ্ত হয় বা কোনো জীবের মৃত্যু ঘটে, তখন সেই প্রক্রিয়াকে বলা হয় অ্যান্টিবায়োসিস। যেমন পেনিসিলিয়াম ছত্রাক, ব্যাকটেরিয়ার জন্য অ্যান্টিবায়োসিস। তোমরা পেনিসিলিয়াম ছত্রাকের নাম শুনেছো, মূলত আমাদের বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম ছত্রাক থেকে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন, যেটা আমাদের ব্যাকটেরিয়ার বিভিন্ন ব্যাকটেরিয়াল ডিজিজের ক্ষেত্রে ইউজ হয়, কারণ এটা ব্যাকটেরিয়ার জন্য অ্যান্টিবায়োসিস। এই যে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারঅ্যাকশন, যেটাকে বলা হয় অ্যান্টিবায়োসিস। তাহলে আজকে আমরা কি শিখলাম? মূলত আমরা কেউই স্বয়ংসম্পূর্ণ নই। তাহলে আমরা কি? আমরা হচ্ছে একে অন্যের উপর নির্ভরশীল, অর্থাৎ আমরা একে বেঁচে থাকার জন্য আমরা আন্তনির্ভরশীল। আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। এই পৃথিবীতে টিকে থাকতে হলে, এই পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে এই আন্তনির্ভরশীলতা প্রয়োজন। এই নির্ভরশীলতা হতে পারে ধনাত্মক, হতে পারে ঋণাত্মক। ধনাত্মক আন্তনির্ভরশীলতার মধ্যে আমরা জেনেছি মিউচুয়ালিজম, কমেন্সালিজম। মিউচুয়ালিজম হচ্ছে দুই পক্ষ উপকৃত হবে, আর কমেন্সালিজম হচ্ছে যে কোনো একটি পক্ষ উপকৃত হবে, কিন্তু কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত হবে না। অন্য একটি হচ্ছে ঋণাত্মক আন্তনির্ভরশীলতা। এখান থেকে আমরা পড়েছি শোষণ বা এক্সপ্লয়টেশন, প্রতিযোগিতা বা কম্পিটিশন, অ্যান্টিবায়োসিস। এই তিনটি হচ্ছে ঋণাত্মক আন্তনির্ভরশীলতা, অর্থাৎ এই ঋণাত্মক আন্তনির্ভরশীলতায় যে কোনো একটি পক্ষ ক্ষতিগ্রস্ত হবে। এই যে আন্তনির্ভরশীলতা, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, বোথ আর ইম্পর্টেন্ট। কেন? পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য। অর্থাৎ আমি যদি বায়োডাইভার্সিটি বা আমার এনভায়রনমেন্টকে ব্যালেন্স করতে যাই, এই আন্তনির্ভরশীলতা প্রয়োজন। পরবর্তী ক্লাসে আমরা জানবো এই যে উদ্ভিদ প্রাণীর মধ্যে আন্তনির্ভরশীলতা,
বেঁচে থাকার জন্য একে অন্যের উপর নির্ভরতা, সেটা কিভাবে পরিবেশের ভারসাম্য সৃষ্টি করে। যেহেতু এই অধ্যায়টি তোমাদের প্রিটেস্ট পরীক্ষার অন্তর্গত, তাই এই অধ্যায় থেকে প্রয়োজনীয় প্রশ্ন, কি ধরনের শর্ট কোয়েশ্চেন বা সৃজনশীল প্রশ্ন আসতে পারে তা আমি পরবর্তী ক্লাসে আলোচনা করে দিব, এবং এইটার উপর শেষ ক্লাস হবে পরবর্তী ক্লাস। আজকে যা পড়ালাম তা বাসায় ভালো করে পড়ে নেবে, দরকার হলে ভিডিওটি আবার রিপিট শুনবে। মূলত পরীক্ষায় এখান থেকে মিউচুয়ালিজম বলতে কি বুঝো, কমেন্সালিজম কি, কম্পিটিশন কি, শোষণ কি, অ্যান্টিবায়োসিস কি, এই ধরনের প্রশ্ন আসে। তো এই ধরনের প্রশ্নের উত্তর অবশ্যই ডেফিনিশন সহ, উদাহরণ সহ সুন্দর করে ব্যাখ্যা করে লিখতে হবে। ম্যাডাম ঠিক যেভাবে উদাহরণগুলো উপস্থাপন করেছি চিত্র সহ পরীক্ষায় ব্যাখ্যা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সবাই আবার উপস্থিত থাকবে।